জাতীয় রাজনীতিতে তাকে সকলেই এক বাক্যে চেনে। শ্রমিক সংগঠন থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে তিনি সর্বদাই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই দোলা সেন আজ আমাদের সামনে আপনাদের কাছে মুখোমুখি হয়েছে। আসুন আজ আমরা তার মুখ থেকে শুনি বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সম্পূর্ণ ভাঙন, এবং একদিকে যখন ঋতব্রত গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে, অন্যদিকে যখন কালীঘাট পন্থীকে নিয়ে বিশাল সমালোচনার ঢেউ উঠেছে, তখন কি বলছেন দোলা সেন? আসুন তার মুখ থেকেই আমরা শুনি। দিদি, আপনি দীর্ঘদিনের রাজনীতির লড়াকু, মানে একজন সৈনিক, প্রচুর উত্থান পতন দেখেছেন। এই পতনের গেরো থেকে কি বেরিয়ে আসা সম্ভব হবে? আমি কোনো পতন হিসেবেই দেখছি না। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় পিপলস ম্যান্ডেটে হারেননি, এটা আমাদের অ্যানালিসিস। আমি ঘরে বসে কথা বলছি না, ফ্যাক্ট ফাইন্ডিং টিমে বাড়ি বাড়ি গেছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া। রাষ্ট্রশক্তি প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করে মমতা ব্যানার্জিকে হারানো হয়েছে। ওরা 2 কোটি 1.5 কোটি চেষ্টা করে 1,25,00,000 লোককে বাদ দিয়েছিল, তার 33 লাখকে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের লড়াই করে ফেরাতে পেরেছিলেন। 92 লাখ লোকের নাম এখনো বাদ আছে, তার মধ্যে অ্যাডজুডিকেটেড, ডিলিটেড সব মিলিয়ে পুরো ডিসপিউট। সেটা নিয়ে এখনো কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, ট্রাইব্যুনাল বলুন, কোনো বেঞ্চ বলুন, সেভাবে কোনো কাজ এখনো শুরুই হয়নি। আর আমরা এত কিছুর পরেও আমাদের গ্যাপ হচ্ছে 32 লাখের। 30-32 লাখের সঙ্গে 92 লাখের ডিফারেন্সটা মাথায় রাখবেন। কত বেশি লোককে বাদ দিয়ে আর কত কমে তারপরেও হারাতে পেরেছে। তার থেকেও বড় কথা, মনে রাখতে হবে মানুষ এর জবাবের জন্য প্রস্তুত ছিলেন, এবং সেই জন্যে ওদের ওপর ভয়ে, বিরক্তিতে, রাগে যারা ভোট দেন না, এমন 15% মানুষ ভোট দিয়েছেন। এবার 78, 79, 80 থেকে এবার ভোটের পার্সেন্টেজ 94%। তাহলে এই যে 15% বেশি ভোট দিয়েছেন, তারা তো ওদেরকে দেননি, প্রবাস থেকে এসে, বিদেশ থেকে এসে এখানে ফ্ল্যাট থেকে নেমে দিয়েছেন যে এবারে নাম উঠেছে, যদি আবার বাদ যায় বাবা, পরে আবার এসআইআর করে, এবারে ভোটটা দিয়ে দিই, সেটা যদি আমাদের বাঁচায়। সেই জন্যে এই 15% বেশি লোকের ভোট দেওয়ার মানে, ওরা যে অঙ্ক করেছিল যে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ মার্জিনের থেকে বেশি লোকের নাম বাদ যাবে, সেই অঙ্ক অনেকটা গুলিয়ে যাওয়া। তাই ওদের আরো রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করতে হয়েছে। ইভিএম মেশিনে আমরা কাউন্টিং এর দিনের খবর জানি, কোথাও 17C গোনা হয়নি, মেলেনি, বেশিরভাগ জায়গায় 17C ম্যাচ করেনি। আমরা এটা জানতে পেরেছি, কর্মী বন্ধুরা সব জায়গায় রিলিজিয়াসলি পাহারা দিয়েছিলেন। সেখানে তো স্ট্রং রুমের সামনে তো বসতে দেয় না, স্ট্রং রুমের বাইরের সিসিটিভি ফুটেজ দেখা যায় যেখানে, সেখানে বসতে দেয়। সেখানে প্রায় প্রতিদিন আমরা এটাও ফ্যাক্ট ফাইন্ডিং এ পেয়েছি যে অন্তত 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা কারেন্ট অফ ছিল। তো ইভিএম এ যে ম্যানিপুলেশন হয়েছিল তো পরিষ্কার, নইলে চার্জটা বাড়লো কি করে? মিডিয়া তো এখন প্রায় সব কেনা, তাদের দিয়ে একটা মাহল তৈরি করা হয়েছে যে 200/100 লিড চলছে। সেই সকাল 8টা থেকে রাত অব্দি এই মাহলই চললো। আমাদের যেখানে যেখানে 12 রাউন্ড অব্দি তৃণমূল এগিয়ে আছে, সেরকম অন্তত 120টা জায়গা পাওয়া যাবে কনস্টিটিউয়েন্সি সিট। তার 3 রাউন্ড, 2 রাউন্ডের পরে আর আপলোডই হলো না। ভেতরে এই যে ভিভিপ্যাট গোনা হচ্ছে না, এই যে 17C মিলছে না, কমপ্লেন করতে যাওয়া হচ্ছে, বা চার্জ বেশি, কমপ্লেন করতে যাওয়া হচ্ছে। আমাদের কর্মীরা অভিজ্ঞ, তারা প্রফেশনাল, তারা কমিটেড, তারা কমপ্লেন করতে গেছেন, সেই কমপ্লেন নেওয়া হয়নি। এয়ার সেন্ট্রাল ফোর্স হিসেবেও সবাই সেন্ট্রাল ফোর্স তো, আচ্ছা, তো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র প্রয়োগ হয়েছে। বিশেষ করে কাউন্টিং এর দিন কিভাবে
এই জয়ের রেজাল্ট ওরা বার করেছে। সামান্য ভবানীপুর দেখুন তো, কলকাতার বুকে চিফ মিনিস্টারের কনস্টিটুয়েন্সি, 20 রাউন্ড অব্দি 20,000 এগিয়ে আছেন, 5 রাউন্ড বাকি। সব কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে শুনে ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি নিজে গেছেন, সিটিং চিফ মিনিস্টার তখনও, তাকে কোনো পুলিশ ছাড়া একা ঢুকতে হয়েছে। গিয়ে যখন কথা বলেছেন, ডিও বলেছেন আচ্ছা আমি পাস দিচ্ছি, আপনার এজেন্টরা ঢুকতে পারে, যেন উনি আগে জানতেন না, ক্যান্ডিডেট যাওয়ার পর উনি জানতে পারলেন। পাস দিয়েছেন মমতা ব্যানার্জি, সেটা নিয়ে বাইরে এসেছেন। সিআইএসএফ না কাউন্টিং এজেন্টদের ঢুকতে দিয়েছে, উল্টে পাসও ছিঁড়ে ফেলে দিয়েছে, এবং মমতা ব্যানার্জিকেও আবার ঢুকতে দেয়নি। তাহলে ক্যান্ডিডেট নেই, চিফ ইলেকশন এজেন্ট নেই, কাউন্টিং এজেন্ট নেই। এই অবস্থায় শেষ 5 রাউন্ডে গণনা হলো নাকি? আর সেই গণনায় 20 রাউন্ডে 20,000 এগিয়ে থাকা ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 5 রাউন্ডে 35,000 ডাউন। কোনো অঙ্কে এটা মেলে? 35 মাইনাস 20, 15 ওনার রেখা হলো অফিসিয়ালি যে 15,000 উনি হেরে গেছেন। আমরা নন্দীগ্রামে লোডশেডিং দেখেছি, 1 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, আলো আনতে পারিনি। পুরনো এইচডি এর চেয়ারম্যান ছিলেন কিনা একজন, সেই প্রভাবে। তো ভবানীপুরে যদি এই জিনিস হয়, বুঝতে পারছেন প্রত্যন্ত গ্রামে গ্রামে কি হয়েছে কাউন্টিং সেন্টারে। সেই জন্য আমাদের দল থেকে বলা হয়েছে, অভিষেক ব্যানার্জি বলেছেন, হয়তো আপনারা শুনে থাকবেন, যে আমরা দাবি করেছি ইলেকশন কমিশন 12টার পর প্রত্যেকটি কাউন্টিং সেন্টারে সিসিটিভি সুপ্রিম কোর্টে পেশ করুক। দিদি, এই জন্যই কি মমতা ব্যানার্জি আজকে তিনি কোর্টের যে দ্বারস্থ হয়েছেন, মানে ওই উনার ইলেকশনের জন্য, তার কারণগুলো কি এগুলো কি হাইকোর্টে তুলে ধরার জন্য? দেখুন, প্রথমত ওরা ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, এবং কনস্টিটিউয়েন্সি ধরে ধরে সুপ্রিম কোর্ট বলেছিল, যখন ট্রাইব্যুনালের সমাধানের আগে এত লোকের নাম ডিসপিউটে আছে, অ্যাডজুডিকেটেড আছে, ডিলিটেড আছে, তা সত্ত্বেও ভোট হচ্ছে, ভোট স্থগিত করা হয়নি। তখন সুপ্রিম কোর্ট বলেছিল, সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা বলেছিলেন, ঠিক আছে ভোটটা হোক, যদি ভোটে কেউ যদি হারে, যততে হারবে তার থেকে যদি নামবাদের সংখ্যা বেশি হয় তখন দেখা যাবে। তো এই পুরো পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে জানিয়েছেন যে আমরা 4%, 32 লাখে আমাদের তফাৎ, অথচ 92 লাখ লোকের নাম বাদ দিয়েছে। সেই মোতাবেক সুপ্রিম কোর্ট বলেছে তাহলে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ অ্যাপ্লাই করুন। সেই ফাইল আমরা রেডি করছি, ইতিমধ্যে 9-10টি ফাইল জমাও পড়েছে। আচ্ছা, আরো বাকিও রেডি করে করে জমা করার প্রক্রিয়া চলছে। এটা তো সময় লাগবে, এত কিছু ডকুমেন্ট জোগাড় করে করতে হচ্ছে। মমতা ব্যানার্জি ভবানীপুরের বিষয়ে হাইকোর্টে কেস করেছেন, এটা তো উনি নিজে করেছেন, এই বিষয়ে আমার মন্তব্য করা সাজে না। সবাই জানেন যে উনি নিজে গেছিলেন পিটিশন ফাইল করতে, এখন তো সবাই জেনেছেন, তো কল্যাণদা জানিয়েছেন সবাইকে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য সাজে না। স্বাভাবিক, আমরা তো মনে করি যে জোর করে হারানো হয়েছে, তাই উনি অ্যাপিল করেছেন কোর্টের কাছে। এবং আমরা হাইকোর্টে আরও একটি কেস মমতা ব্যানার্জি নিজে গেছিলেন, সেটা পোস্ট পোল ভায়োলেন্সের ওপর। পোস্ট পোল ভায়োলেন্স বললে তো কম বলা হবে, আমাদের কর্মীদেরকে কুকুর বিড়ালের মতো মানা হচ্ছে, আমাদের কর্মীদের ঘর ভাঙা হচ্ছে, পরিবারের লোক আক্রান্ত, কত লোক আজও বাড়ির বাইরে, ফলস কেস দিয়ে 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 সব ভেতরে, কি যে চলছে সে কথা বলে বোঝানো যাবে না। তারপরেও মানুষ যারা আমাদের সাধারণ মানুষ, যারা আমাদের কর্মী সদস্য সমর্থক, তারপরেও তারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তাদের আমরা স্যালুট জানাই। তাই তাদের সুবিচারের দাবিতেও যেমন মমতা ব্যানার্জি 4 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন 2 তারিখ 2রা জুন ওয়াই চ্যানেলে, সেরকম তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে মিডিয়ার বন্ধুরাই বেশি চিন্তিত। ভাই, মানুষের এই নিয়ে মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেসের ইউএসপি, তৃণমূল কংগ্রেসের প্রধান জোরের জায়গা মমতা ব্যানার্জি এবং মানুষ। এই মানুষ এবং মমতার এই কানেক্টই আমাদের মূল ভিত্তি, এবং সেটা এখনো অক্ষুণ্ণ এবং অটুট আছে। 2রা জুনের ধর্নায় 4 ঘন্টা ওয়াই চ্যানেলে
17ই জুনে হকারদের উপর বুলডোজার চালানোর প্রতিবাদে, লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে, তাদের জীবন জীবিকা বাঁচাবার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। প্রস্তুতি ছিল না, কোনো জানা ছিল না, কোনো বিজ্ঞপ্তি ছিল না যে নেত্রী নিজে থাকবেন। তারপরেও মানুষের ঢল, মানুষের উৎসাহ আমরা দেখেছি। মমতা ম্যাজিক এটাকে বলে। মানুষের সঙ্গে মমতার এক অদ্ভুত সংযোগ আছে। মিডিয়ার বন্ধুরা বা অন্য অনেকে যারা বুঝতে পারছেন না, তারা আস্তে আস্তে বুঝতে পারবেন। মানুষ এবং মমতা এক জায়গায় আছেন, এবং সেই সাধারণ মানুষই তৃণমূল কংগ্রেসের সদস্য, সমর্থক, কর্মী। আপনারা এত চিন্তা করবেন না। বাকি যা আপনারা প্রচার করছেন ওটা ফালতু। মমতা ব্যানার্জি নিজে এই পার্টি তৈরি করেছেন। মমতা ব্যানার্জি নিজে এই পার্টিতে আমাদের মতন লোকেদের মনোনয়ন দেন। মমতা ব্যানার্জি নিজে আমাদের মতন লোকেদের জন্য মানুষকে বলেন, হ্যাঁ একে আমি মনোনীত করেছি, একে ভোট দাও। তাই আমরা এমপি, এমএলএ ইত্যাদি প্রভৃতি হই। এবং আজও মমতা ব্যানার্জি একেবারে সমান স্পিরিটেড আছেন, সুস্থ আছেন, সমানভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। 2 তারিখ, 17 তারিখ আমরা সেটা পুরোপুরি প্রমাণ পেয়েছি। তার 3 দিন আগে সাংঘাতিক দক্ষ প্রশাসক হিসেবে তাকে ভূমিকা নিতে দেখেছি। ফলে এত চিন্তা করবেন না। আচ্ছা দিদি, একটা জিনিস তো আজ পরিষ্কার হয়ে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আজ এই বিদ্রোহটা বলুন, সব বিদ্রোহের মূলে কিন্তু এসে দাঁড়াচ্ছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাও মিডিয়ার ন্যারেটিভ, এটা আপনাদের ধারণা। এরকম কোনো অ্যানালিসিস, এরকম কোনো পর্যালোচনা আমাদের দলের দিক থেকে হয় দিদি, তাহলে একটা কথা তো আপনাকে মানতেই হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পাদক করার পাশাপাশি আপনাদের দুজন, মানে আপনি এবং ডেরেক ওব্রায়েনকে দুজনকে মানে সম্পাদক করা হলো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও তো বোঝা গেল যে দিদিও মানে অভিষেকের ওপর পুরোটা আস্থা রাখতে পারছেন না। আবার বলছি, আপনাদের ভুল ব্যাখ্যা। আপনারা আপন মনের মাধুরী মিশিয়ে আমাদের দল, সংগঠন, তার বিষয়কে অ্যানালিসিস করবেন না। আচ্ছা দিদি, এইখানে আরেকটা কথা জানতে, নির্দিষ্ট পরিকল্পনা আছে? সেই পরিকল্পনাটা হচ্ছে ফার্স্টে 21 মানে 21শে জুলাই। এই 21শে জুলাইয়ের সভাটা আদৌ কোথায় হবে? আমরা প্রথমত কোথাও আটকে নেই যে এখান থেকে বেরোবার পরিকল্পনা নিয়ে আপনার সাথে আলোচনা করব। মানুষ এবং মমতা অক্ষুণ্ণ অটুট আছেন আমাদের দলে। সেই শক্তির জোরে আমরা একইভাবে তৃণমূল কংগ্রেসে আছি। আপনাদের তাই নিয়ে সংশয় থাকতে পারে, আমাদের কোনো সংশয় নেই। এবং আমরা ঠিক জানি কিভাবে পদক্ষেপ করে এগোতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাইডেন্স আমাদের দিচ্ছেন, তার নির্দেশে আমরা পদক্ষেপ করে করে এগোচ্ছি, বিভিন্ন কর্মসূচি নিচ্ছি। 21শে জুলাই কোনো নতুন নেওয়া কর্মসূচি নয়। 21শে জুলাই কলকাতার বুকে একটি বড় গণহত্যা। 1 আইডেন্টিটি কার্ড 1 ভোটের জন্য লড়তে গিয়ে সিপিএম আমলে আমাদের 13 জন সাথী শহীদ হয়েছিলেন। মমতা ব্যানার্জি নিজে ইনজিওর্ড হয়েছিলেন খুব মারাত্মকভাবে। প্রায় 1 মাসের ওপর তিনি হসপিটালে ছিলেন। বেরিয়ে এসে ধর্মতলার যে জায়গায় সবচেয়ে বেশি জন আমাদের শহীদ হয়েছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি শপথ নিয়েছিলেন, আমি যতদিন বাঁচবো ততদিন 21শে জুলাই শহীদদের আমরা স্মরণ করব। সেই মতো 94-এর 21শে জুলাই থেকে এই কর্মসূচি হচ্ছে আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি, শহীদ স্মরণের এই কর্মসূচি। আর এটা 33তম বছর। আমাদের আমলেই শুধু হচ্ছে তা না, তার আগে তার থেকে বেশি দিন হয়েছে। এবং আমাদের আমলেই শুধু মানুষ সেখানে আসছেন তা না, তার আগেও প্রচুর লোক আসতেন। ফলে গোটা 33 বছর ধরেই 21শে জুলাই আমাদের কেন্দ্রীয় কর্মসূচি। সেখানে মমতা ব্যানার্জি কি বার্তা দেন সেটা শুনতে প্রচুর লোক আসেন। এবং সেখানে 21শে জুলাইয়ের শহীদদের পাশাপাশি তেভাগা আন্দোলন, খাদ্য আন্দোলন, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, গড়বেতা, কেশপুর, সুচপুর, নানুর, ছোট আঙারিয়া, শত সহস্র জায়গা আছে যেখানকার শহীদ পরিবারেরা আসেন। তাদের পরিবারকে আমরা, দিদিমণি নিজে দেখা করেন, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শহীদদেরকে আমরা স্মরণ করি। এই কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি, প্রতি বছর হয়, এবছরও হবে। আমরা আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনের উপরে আশা রাখতে চাই, ভরসা রাখতে চাই যে আমাদের 33 বছর ধরে হওয়া কর্মসূচি, আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি,
এবং শহীদ তর্পণের মতন একটি সংবেদনশীল কর্মসূচি, সেটা এবছরও আইনত পারমিশন সহ কলকাতায় ধর্মতলাতেই হবে।